আমেরিকার লং আইল্যান্ডের অ্যামিটিভিল শহর। বাইরে থেকে দেখতে আর ৫টা শান্ত সুন্দর শহরের মতোই, কিন্তু এই শহরেরই ১১২ ওশান অ্যাভিনিউতে দাঁড়িয়ে থাকা একটা ডাচ কলোনিয়াল বাড়ি এক ভয়ঙ্কর রাতের সাক্ষী, যেখানে এক রাতেই একটা পরিবারের ৬ জন মানুষকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। ওই হত্যাকাণ্ডের ঠিক ১৩ মাস পর লুটস নামে নতুন একটি পরিবার ওই বাড়িতে আসে, আর তাদের সাথে এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে যা মাত্র ২৮ দিনের মধ্যে তাদের জীবনকে একটা দুঃস্বপ্নে পরিণত করে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই পুরো ঘটনায় কি ছিল একটা সাজানো নাটক, আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুতুড়ে জালিয়াতি, নাকি ওই অভিশপ্ত বাড়ির দেয়ালের পেছনে সত্যি সত্যিই লুকিয়ে আছে কোনো অন্ধকার রহস্য? চলুন আজ সেই সত্যটাই খুঁজে বের করা যাক। গল্পটা শুরু হচ্ছে ১৯৭৪ সালের ১৩ নভেম্বর। সেদিন ভোররাত, আনুমানিক ৩টা ১৫ মিনিটে ২৩ বছরের রোনাল্ড ডিফিও জুনিয়র একটা হাই পাওয়ার্ড রাইফেল হাতে তুলে নেয় আর নিজের ঘুমন্ত বাবা-মা, ২ বোন এবং ২ ভাইকে গুলি করে খুন করে। সবচেয়ে অবাক করা আর রহস্যময় ব্যাপার হলো, রাইফেলের এত বিকট শব্দ সত্ত্বেও প্রতিবেশীরা কিছুই শুনতে পাননি, তারা শুধু পরিবারের পোষা কুকুরটার একটানা চিৎকার শুনতে পেয়েছিল। এমনকি বাড়ির অন্য সদস্যরাও গুলির শব্দে এক বিন্দুও নড়েনি। তদন্তে দেখা যায়, প্রত্যেককেই তাদের বিছানায় উপুড় হয়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল আর তাদের শরীরে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না। পুলিশি জেরার মুখে রোনাল্ড ডিফিও বারবার তার গল্প পাল্টাতে থাকে। প্রথমে সে দোষ চাপায় মাফিয়ার ঘাড়ে, কিন্তু শেষ পর্যন্ত সে তার অপরাধ স্বীকার করে নেয়। তার ভাষ্যমতে বাড়ির ভেতর থেকে আসা কোনো অশুভ কণ্ঠস্বর বা শক্তিই তাকে এই ভয়ঙ্কর কাজটা করতে বাধ্য করেছিল। সে বলেছিল, আমি যখন শুরু করি তখন আর থামতে পারিনি। সবকিছু খুব দ্রুত ঘটে যায়। আদালতে তার আইনজীবী যুক্তি দেখান যে রোনাল্ড ডিফিও মানসিকভাবে অসুস্থ এবং সে অশুভ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু জুরি বোর্ড সেই যুক্তি মানতে রাজি হয়নি। ১৯৭৫ সালের নভেম্বরে তাকে দ্বিতীয় ডিগ্রি খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং ৬টি যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রোনাল্ড ডিফিও জুনিয়র ২০২১ সালের মার্চ মাসে কারাগারেই মারা যায়। ডিফিও পরিবারের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর অ্যামিটিভিলের ওই বাড়িটা ১৩ মাসের জন্য খালি পড়ে থাকে আর মানুষের মনে বাড়িটা নিয়ে একটা অজানা ভয় জন্মাতে শুরু করে। কিন্তু ডিফিও পরিবারের হত্যাকাণ্ডের পর বাড়িটি যখন খালি হয়ে গেল, তখন কি ঘটল? এখানেই গল্পের দ্বিতীয় এবং সবচেয়ে চাঞ্চল্যকর পর্বের শুরু হয়। ৭৫ সালের ডিসেম্বরে জর্জ এবং ক্যাথি লুটস তাদের ৩ সন্তানকে নিয়ে ১১২ ওশান অ্যাভিনিউর সেই বাড়িটা কিনে নেন। বাড়িটার ভয়াবহ অতীত সম্পর্কে জেনেও এর বিশাল আকার আর অবিশ্বাস্য কম দাম, মাত্র $৮০,০০০, তাদেরকে আকর্ষণ করে। তারা ভেবেছিল এটা তাদের স্বপ্নের বাড়ি হবে, কিন্তু তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত হতে মাত্র ২৮ দিন সময় লেগেছিল। লুটস পরিবারের দাবি অনুযায়ী, বাড়িতে ঢোকার প্রথম দিন থেকেই তারা অদ্ভুত আর অস্বস্তিকর সব ঘটনার শিকার হতে শুরু করে। জর্জ ও ক্যাথি তাদের বন্ধু, একজন ক্যাথলিক ধর্মযাজককে বাড়িটা আশীর্বাদ করার জন্য ডেকে আনেন। কিন্তু যাজক যখন একটা ঘরে পবিত্র জল ছিটিয়ে কি ব্লেস ইউকে বলছিলেন, তখন তিনি স্পষ্ট একটা কর্কশ, পুরুষালী গলার আওয়াজ শুনতে পান, যা তাকে চিৎকার করে বলে, গেট আউট, অর্থাৎ বেরিয়ে যাও। ভয়ে আর অসুস্থ বোধ করায় তিনি সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান এবং পরে জর্জকে ফোন করে সাবধান করে দেন যেন তারা উপরের তলার ওই ঘরটা ব্যবহার না করে। থেকেই যেন ভৌতিক ঘটনার মেলা বসে যায়। ক্যাথি প্রায় অকারণে অসুস্থ বোধ করতেন আর এক রাতে তিনি আয়নায় নিজের মুখের জায়গায় এক কুৎসিত বুড়ির প্রতিবিম্ব দেখেন। জর্জের ব্যবহারেও অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সে ঘণ্টার পর ঘণ্টা ফায়ারপ্লেসের সামনে বসে থাকত আর তার চেহারাও ধীরে ধীরে রোনাল্ড ডিফিও সিনিয়রের মতো হয়ে যাচ্ছিল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, জর্জ কোনো কারণ ছাড়াই প্রতিদিন ঠিক ভোর ৩টা ১৫ মিনিটে জেগে উঠত, ঠিক যে সময়ে ডিফিও তার পরিবারকে খুন করেছিল। বাড়িতে ফায়ারপ্লেস জ্বালিয়ে রাখার পরেও সারাক্ষণ একটা ঠান্ডা ভাব থাকত। দেয়াল থেকে সবুজ রঙের আঠালো এক ধরনের পদার্থ বেরিয়ে আসতে শুরু করে। টয়লেটের জল কোনো কারণ ছাড়াই কালো হয়ে যেত। কনকনে শীতের মধ্যেও সারা বাড়ি হাজারে হাজারে মাছিতে ভরে গিয়েছিল। ক্যাথির ছোট মেয়ে মিসি এক কাল্পনিক বন্ধুর সাথে কথা বলা শুরু করে, যার নাম সে বলতো জোডি। মিসির মতে জোডি ছিল একটা শুকরের মতো দেখতে প্রাণী, যার চোখ দুটো টকটকে লাল। জর্জ নিজেও একদিন রাতে উঠোনে ওই লাল চোখের প্রাণীটাকে দোলনায় দুলতে দেখেছিল বলে দাবি করে। তাদের ছোট ছেলে ড্যানিয়েলের হাত নিজে থেকেই সজোরে বন্ধ হয়ে যাওয়া একটা দরজায় চাপা পড়ে মারাত্মকভাবে জখম হয়।
এমনকি ক্যাথি ও তার 2 ছেলেও রাতে বিছানা থেকে শূন্যে ভেসে ওঠার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করেন। এই সমস্ত ঘটনা তাদের মানসিক আর শারীরিক অবস্থাকে পুরোপুরি ভেঙে দেয়। অবশেষে 28 দিন পর এক ভয়ঙ্কর রাতে তারা সিদ্ধান্ত নেয় যে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। সেই রাতে তাদের উপর আক্রমণ এতটাই তীব্র হয়েছিল যে তারা শুধু গায়ের পোশাক পরেই মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে যায় এবং আর কোনো দিন সেখানে ফিরে আসেনি। মাত্র 28 দিনের মাথায় লুটস পরিবার তাদের স্বপ্নের বাড়ি ফেলে রেখে পালাতে বাধ্য হয়েছিল। সত্য না জালিয়াতি? তদন্তের শুরু। স্বাভাবিকভাবেই লুটস পরিবারের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যখন বাইরে এল, তখন তা দাবানলের মতো সারা আমেরিকায় ছড়িয়ে পড়ে। 1976-এর 13 ফেব্রুয়ারি লুটস দম্পতি প্রথমবার মিডিয়ার সামনে এসে তাদের জীবনের সেই 28 দিনের ভয়াবহ কাহিনী বলেন। এরপরই বাড়িটি সবার আকর্ষণের কেন্দ্রে চলে আসে। এই ঘটনা তদন্ত করতে ডাকা হয় সেই সময়ের বিখ্যাত প্যারানর্মাল গবেষক এড এবং লরেন ওয়ারেনকে। তারা তাদের দলবল নিয়ে বাড়িতে একটি সিয়েন্স বা আত্মাকে ডাকার আয়োজন করেন এবং দাবি করেন যে বাড়িটিতে একটি শক্তিশালী ও অশুভ আত্মার উপস্থিতি রয়েছে। তাদের তদন্তের সময় তোলা একটা ছবি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে যায়, যা অ্যামিটিভিল ঘোস্ট বয় কু নামে পরিচিত। ছবিটিতে সিডির উপর থেকে উকি দেওয়া একটি ছোট ছেলের আবছা অবয়ব দেখা যায়। অনেকেই মনে করেন এটা ডিফিও পরিবারের মৃত কোনো সন্তানের আত্মা। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। এই ঘটনার পরপরই শুরু হয় বিতর্ক। লুটস পরিবারের গল্পটা কি আদৌ সত্যি ছিল, নাকি এটা ছিল পয়সা কামানোর একটা চালাক পরিকল্পনা? সন্দেহের প্রথম বোমাটা ফাটান রোনাল্ড ডিফিওর আইনজীবী উইলিয়াম ওয়েবার। ওয়েবার সরাসরি দাবি করেন যে তিনি জর্জ এবং ক্যাথি লুটজের সাথে মিলে এই ভৌতিক গল্পটি তৈরি করেছিলেন। তার কথা অনুযায়ী ডিফিওর মামলার আপিলের জন্য টাকা জোগাড় করতে আর একটা বই ও সিনেমার চুক্তি পাওয়ার লোভে তারা কয়েক বোতল ওয়াইন সহযোগে এই গল্পটি সাজিয়েছিলেন। দ্বিতীয়ত, 1977 সালে যে অ্যানসন নামের একজন লেখক লুটস পরিবারের রেকর্ড করা অভিজ্ঞতার উপর ভিত্তি করে ছিদ্দ অ্যামিটিভিল হর এ ট্রু স্টোরি নামে একটি বই প্রকাশ করেন। বইটি বেরোনোর সাথে সাথেই বেস্টসেলার হয়ে যায় এবং প্রায় 10 মিলিয়ন কপি বিক্রি হয়। এর উপর ভিত্তি করে 1979 সালে একটি সিনেমাও তৈরি হয়, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। সমালোচকরা প্রশ্ন তোলেন, লুটস পরিবার যদি সত্যিই এত ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়ে থাকে, তবে তারা কিভাবে সেই অভিজ্ঞতাকে এত তাড়াতাড়ি ব্যবসায়িক রূপ দিল? তবে সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে যখন 1977 সালে জিম এবং বারবারা ক্রোমার্টি নামের এক দম্পতি বাড়িটি কিনে সেখানে বসবাস শুরু করেন। তারা প্রায় 10 বছর সেই বাড়িতে ছিলেন এবং তাদের পুরো সময়কালে কোনো ধরনের ভৌতিক বা অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হননি। ক্রোমার্টি দম্পতি বরং দিনরাত পর্যটকদের ভিড়ে এতটাই অতিষ্ঠ হয়ে যান যে তারা লুটস পরিবার এবং বইয়ের প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের অভিযোগ ছিল বইটির শিরোনামে একটি সত্য ঘটনা কথাটি ব্যবহার করা হয়েছিল, যা পুরোপুরি মিথ্যা। সমস্ত বিতর্কের মাঝেও জর্জ এবং ক্যাথি লুটস তাদের মৃত্যুর আগ পর্যন্ত নিজেদের দাবিতে অটল ছিলেন। তারা এমনকি একটি লাই ডিটেক্টর পরীক্ষাতেও পাশ করেন, যা তাদের বক্তব্যের সত্যতাকে আরও জটিল করে তোলে। তাদের বড় ছেলে ড্যানিয়েল লুটজো পরে দাবি করেন যে সেই অভিশপ্ত বাড়ির অভিজ্ঞতা তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এবং ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে আজও তাড়া করে ফেরে। এই রহস্যের গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। যদি এই ধরনের রহস্যময় এবং অমীমাংসিত ঘটনা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের কন্টেন্ট তৈরি করতে সত্যিই খুব উৎসাহিত করে। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়ালাম? আমিটিভিল হরর হাউসের আসল সত্যিটা কি? এটা কি সত্যিই আমেরিকার সবচেয়ে অভিশপ্ত বাড়িগুলোর মধ্যে একটা, যেখানে ডিফিও পরিবারের অতৃপ্ত আত্মারা আর কোনো প্রাচীন অশুভ শক্তি আজও ঘুরে বেড়ায়? নাকি এটা কেবলই একটা চতুর জালিয়াতি, যা জর্জ এবং ক্যাথি লুটস শুধুমাত্র টাকার জন্য তৈরি করেছিলেন? একদিকে আছে লুটস পরিবারের সেই ভয়ঙ্কর 28 দিনের অভিজ্ঞতা, ওয়ারেনদের প্যারানর্মাল তদন্ত আর সেই বিখ্যাত ঘোস্ট বয় গুয়ের ছবি। আবার জর্জ ও ক্যাথির লাই ডিটেক্টর পরীক্ষায় পাস করার মতো ঘটনাও রয়েছে। অন্যদিকে আছে খোদ আইনজীবীর স্বীকারোক্তি, পরবর্তী মালিকদের কোনো ভৌতিক অভিজ্ঞতা না থাকা এবং এই ঘটনা থেকে বিপুল পরিমাণ আর্থিক লাভের দিকটা। সময়ের সাথে সাথে পর্যটকদের ভিড় কমাতে বাড়িটির ঠিকানা 112 ওশান অ্যাভিনিউ থেকে বদলে 108 ওশান অ্যাভিনিউ করা হয়েছে এবং বাড়িটি বেশ কয়েকবার বিক্রিও হয়েছে। কিন্তু রহস্যটা আজও অমীমাংসিতই রয়ে গেছে। সত্যি আর মিথ্যার এই জটিল খেলায় কোনটা বিশ্বাসযোগ্য তা ঠিক করা প্রায় অসম্ভব।
হতে পারে লুটস পরিবার সত্যিই কোনো অশুভ শক্তির শিকার হয়েছিল, যা পরে আর সেভাবে সক্রিয় ছিল না। আবার এমনও হতে পারে যে এটা ছিল একটা সুপরিকল্পিত মিথ্যা, যা হরর জনরার ইতিহাসে অন্যতম সফল গল্পে পরিণত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আপনার। আপনার কি মনে হয় লুটস পরিবার সত্যি বলছে? নাকি এটা আমেরিকার সবচেয়ে বড় ভৌতিক জালিয়াতি? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আমরা আপনাদের উত্তর জানার জন্য আগ্রহী।